হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য কিছু কনফিউজিং স্ট্রাকচার নিয়ে এসেছি, যে স্ট্রাকচারগুলো ব্যবহার করতে গিয়ে আমরা প্রায় আটকে যাই। আমরা প্রায় বুঝতে পারি না সেন্টেন্সে কখন আমাদের নাম্বার অফ এর ব্যবহার করা উচিত আর কোথায় আমাদের দ্য নাম্বার অফ এর ব্যবহার করা উচিত, কোথায় আমরা বেয়ারলির ব্যবহার করবো আর কোথায় আমরা হার্ডলির ব্যবহার করব। এরকম প্রচুর স্ট্রাকচার আছে যেগুলো ব্যবহার নিয়ে আমরা প্রায় কনফিউজড হয়ে যাই। আমরা বুঝতে পারি না কোনটার ব্যবহার আমরা কখন করব, কোন সেন্টেন্সে কোনটার ব্যবহার করলে সেন্টেন্সটা সঠিক হয়। দেখো, এগুলোর ব্যবহার আমরা সঠিকভাবে না জানলে সেন্টেন্স ভুল করব, অর্থাৎ বলার সময়ও ভুল করব আর লেখার সময়ও ভুল করব। তো প্রত্যেকটা স্ট্রাকচারকে খুব মন দিয়ে বোঝার চেষ্টা করো, কোন সেন্টেন্সে কোন ধরনের অর্থে আমরা কোনটাকে ব্যবহার করছি। আজকের ভিডিওটাও কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট, প্রচন্ড ফ্রুটফুল হতে চলেছে, তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তার দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা দেখবো আর নাম্বার অফ আর দ্য নাম্বার অফ এর মধ্যে কি পার্থক্য। অর্থাৎ যখন আমরা সেন্টেন্সে এ নাম্বার অফ বলছি অর্থাৎ এর ব্যবহার করছি তখন সেন্টেন্সে কি অর্থ দিচ্ছে, আর যখন আমরা দ্য নাম্বার অফ বলছি তখন সেন্টেন্সের অর্থটা কেমন হচ্ছে। দেখো, আমরা যখন সেন্টেন্সে আ নাম্বার অফ এর ব্যবহার করব তখন আমরা অর্থ করব অনেক, অর্থাৎ অনেকের অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটাকে ব্যবহার করতে পারি। আর যখন আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটাকে ব্যবহার করব, এই স্ট্রাকচার ঠিক পরে আমরা একটা প্লুরাল নাউনের ব্যবহার করে থাকি, আর তারপরে আমরা প্লুরাল ভার্বের ব্যবহার করি। দ্যাট মিনস আ নাম্বার অফ প্লাস প্লুরাল নাউন প্লাস প্লুরাল ভার্ব। এক্সাম্পল দেখো, তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। যদি আমি বলি আজ অনেক ছাত্র অনুপস্থিত, a number of students are absent today, a number of students are absent today। দেখো, এখানে আমরা বলছি a number of, তারপরে আমরা স্টুডেন্টস এর ব্যবহার করেছি, দ্যাট মিনস একটা প্লুরাল নাউনের ব্যবহার করেছি। তারপরে আর অ্যাবসেন্ট, অর্থাৎ আর সেন্টেন্সে যখন সাবজেক্টটা প্লুরাল নাম্বারে থাকে তখন আমরা তারপরে আর এর ব্যবহার করি, দ্যাট মিনস এই ভার্বটাকে আমরা প্লুরাল ভার্ব হিসেবে কনসিডার করি। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি এই বিষয়ে অনেক মানুষ অভিযোগ করেছে, a number of people have complained about this issue, a number of people have complained about this issue। দেখো, a number of people কেও আমরা সেন্টেন্স একটা প্লুরাল নাউন হিসেবে কনসিডার করি। a number of people have complained about this issue। তোমরা বুঝতে পারছো সেন্টেন্সটাকে আমরা কিভাবে তৈরি করব। এবার আমরা দেখবো দ্য নাম্বার অফ এর ব্যবহার। সেন্টেন্সে আমরা দ্য নাম্বার অফ কে কখন ব্যবহার করি। দেখো, দ্য নাম্বার অফ এর ব্যবহার আমরা সেন্টেন্সে তখন করি যখন আমরা সংখ্যা বোঝাতে চাই। অর্থাৎ আমরা যখন বলি মানুষের সংখ্যা, ছাত্রদের সংখ্যা, তখন আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করি। স্কুলের সংখ্যা, যে কোনো নাউনের সংখ্যা বোঝাতে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটাকে ব্যবহার করি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি প্রতি বছর ছাত্রদের সংখ্যা বাড়ছে, the number of students is increasing every year, the number of students is increasing every year। সেন্টেন্সটাকে খুব ভালো করে দেখো, the number of students is increasing বলেছি। দেখো, এখানে কিন্তু আমরা প্লুরাল ভার্বের ব্যবহার করিনি, অর্থাৎ সেন্টেন্সে এখানে আমরা ইজ এর ব্যবহার করেছি, আর এর ব্যবহার করিনি। দেখো, এই স্ট্রাকচারটাকে আমরা ঠিক এভাবেই ব্যবহার করব। যখন আমরা সেন্টেন্সে দ্য নাম্বার অফ এর ব্যবহার করব তারপরে আমরা একটা প্লুরাল নাউনের ব্যবহার করব, আর তারপরে আমরা যে ভার্বের ব্যবহার করব সেই ভার্বটাকে কখনোই আমরা প্লুরাল ফর্মে রাখবো না, সেই ভার্বটাকে আমরা সব সময় সিঙ্গুলার ফর্মে রাখবো। অর্থাৎ এখানে আমরা আর এর ব্যবহার না করে ইজ এর ব্যবহারই করব। দ্য নাম্বার অফ স্টুডেন্টস ইজ ইনক্রিজিং এভরি ইয়ার। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আবেদনকারীদের সংখ্যা খুব কম ছিল, the number of applicants was very low, the number of applicants was very low। দেখো, এখানে আমরা the number of applicants বলেছি, তারপরে কিন্তু আমরা was এর ব্যবহার করেছি, were এর ব্যবহার করিনি। তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে কখন আমরা a number of কে ব্যবহার করব আর কখন আমরা the number of কে ব্যবহার করব। যখন আমরা কোনো কিছুর সংখ্যা বোঝাতে চাইবো তখন আমরা the number of এর ব্যবহার করব, আর যখন আমরা অনেক বোঝাতে চাইবো, অনেক ছাত্র, অনেক মানুষ, তখন আমরা সেন্টেন্সে নাম্বার অফ এর ব্যবহার করব। তো আমার মনে হয় এই দুটো স্ট্রাকচারের মধ্যে তোমাদের কোনো রকম কনফিউশন নেই। এবার আমরা দেখবো এর পরের দুটো স্ট্রাকচার। দেখো, এবার আমরা দুটো সহজ স্ট্রাকচারের ব্যবহার দেখব, দুটো সহজ কনফিউজিং স্ট্রাকচারের ব্যবহার দেখব। এই দুটোর ব্যবহার জানলে আমরা পরের গুলোর ব্যবহার আরো ভালোভাবে বুঝতে পারবো। এবার আমরা দেখবো সাম আর এনির ব্যবহার। এই ওয়ার্ড দুটোকে আমরা কখন ব্যবহার করি, কোন ধরনের সেন্টেন্সে আমরা সামকে ব্যবহার করি, আবার কোথায় কোন ধরনের সেন্টেন্স আমরা এনিকে ব্যবহার করতে পারি।
দেখো সামকে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ব্যবহার করে থাকি, যার অর্থ হলো কিছু। ফর এক্সাম্পল, আমার কাছে কিছু টাকা আছে। আই হ্যাভ সাম মানি। আই হ্যাভ সাম মানি। দেখো সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তার কিছু প্রশ্ন আছে, হি হ্যাজ সাম কোয়েশ্চেন্স বা শি হ্যাজ সাম কোয়েশ্চেন্স। দেখো এখানে আমরা সামকে ব্যবহার করেছি। সেন্টেন্সটা ইন্টারোগেটিভও না আর সেন্টেন্সটা নেগেটিভও নয়, সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ। আর এখানেই আমরা সামকে ব্যবহার করছি। তাহলে এনিকে আমরা কখন ব্যবহার করব? এনিকে আমরা নেগেটিভ সেন্টেন্স আর ইন্টারোগেটিভ সেন্টেন্সে ব্যবহার করে থাকি। কখনোই আমরা এনিকে পজিটিভ সেন্টেন্স বা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ব্যবহার করব না। এক্সাম্পল দেখো, যদি আমি বলি তার কাছে কোনো টাকা নেই, she doesn't have any money. she doesn't have any money. এখানে আমরা বলবো না she doesn't have some money. দেখো এনির অর্থ হলো কোনো। যদি আমি বলি আমার কাছে কোনো সময় নেই, I don't have any time. I don't have any time. একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তোমার কি কোনো প্রশ্ন আছে, দেখো এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখানে আমরা কখনোই সামকে ব্যবহার করব না। তো সেন্টেন্সটা কি হবে? ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স? ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স? তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই ওয়ার্ড দুটোকে কখন ব্যবহার করছি। দ্যাট মিনস কখন আমরা সামকে ব্যবহার করি আর কখন আমরা এনিকে ব্যবহার করি। এবার আমরা দেখব পরের দুটো কনফিউজিং ওয়ার্ড। এবার যে কনফিউজিং ওয়ার্ড দুটো আমরা দেখব সেটা হলো হার্ডলি আর বেয়ারলি। প্রচন্ডভাবে ব্যবহার হয় এই দুটো ওয়ার্ড। দেখো হার্ডলি এই ওয়ার্ডটার অর্থ হলো অলমোস্ট নট, অর্থাৎ আমরা প্রায় না এর অর্থে এই ওয়ার্ডটাকে ব্যবহার করে থাকি। এই ওয়ার্ডটা একটা নেগেটিভ ওয়ার্ড, অর্থাৎ আমরা যখন নেগেটিভ অর্থ বোঝাতে চাইবো, অর্থাৎ নেই প্রায়, নেই এর অর্থে আমরা সেন্টেন্সে হার্ডলিকে ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমি এই বিষয়টা প্রায় বুঝতেই পারি না, অর্থাৎ এই বিষয়টা আমি বুঝি না। দেখো সেন্টেন্সটাকে আমরা একটু ঘুরিয়ে বলি। যখন আমরা ঘুরিয়ে অর্থ করতে চাই তখন আমরা সেন্টেন্সে হার্ডলিকে ব্যবহার করি, অর্থাৎ সরাসরি আমরা নেগেটিভ অর্থাৎ নো না বলে আমরা এই ওয়ার্ডটার ব্যবহার করে থাকি। যদি আমি বলি সে খুব কম জাঙ্ক ফুড খায়, অর্থাৎ সে প্রায় জাঙ্ক ফুড খায় না। হি হার্ডলি ইটস জাঙ্ক ফুড। হি হার্ডলি ইটস জাঙ্ক ফুড। দেখো আমরা হার্ডলিকে যে কোনো ভার্বের আগে ব্যবহার করে থাকি, অর্থাৎ হার্ডলির পরে আমরা যে কোনো ভার্বের ব্যবহার করতে পারি। এবার আমরা দেখবো বেয়ারলি ব্যবহার। সেন্টেন্সে আমরা বেয়ারলিকে কখন ব্যবহার করি? দেখো বেয়ারলি এই ওয়ার্ডটার অর্থ হলো কোনো মতে, অল্পের জন্য। এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে কোনো মতে পরীক্ষাটায় পাশ করেছিল, হি বেয়ারলি পাসড দ্য এক্সাম। হি বেয়ারলি পাসড দ্য এক্সাম। এবার তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, তাহলে বেয়ারলিকে আমরা কোন অর্থে ব্যবহার করছি? বেয়ারলিকে আমরা পজিটিভ সেন্সে ব্যবহার করছি, অর্থাৎ সেন্টেন্সে যখন আমরা একটা পজিটিভ অর্থ বোঝাতে চাইছি তখন আমরা বেয়ারলিকে ব্যবহার করি। এই এক্সাম্পলটার মধ্যে দিয়ে ভালো করে বোঝার চেষ্টা করো। যদি আমি বলি সে কোনো মতে পরীক্ষাটায় পাশ করেছে, অর্থাৎ সে কষ্টে সৃষ্টে পাশ করেছে, এরকম অর্থে যদি আমরা হার্ডলিকে ব্যবহার করি তখন আমরা অর্থ করব সে পাশ করেনি। অর্থাৎ যদি আমি বলি হি হার্ডলি পাসড দ্য এক্সাম, তার অর্থ আমরা করতে চাইছি সে পরীক্ষায় পাশ করতে পারেনি, অর্থাৎ নো এর সেন্স দিচ্ছে। কিন্তু যদি আমি বলি হি বেয়ারলি পাসড দ্য এক্সাম, তাহলে আমরা অর্থ করছি সে কোনো মতে পরীক্ষাটায় পাশ করেছিল। যদি আমি বলি দুর্ঘটনাটার পরে সে কোনো মতে হাঁটতে পেরেছিল, she could barely walk after the accident. she could barely walk after the accident. দেখো এখানে আমি অর্থ করছি সে কোনো মতে হাঁটতে পেরেছিল, অর্থাৎ এখানে আমরা কখনোই হার্ডলির ব্যবহার করব না। যদি হার্ডলির ব্যবহার করি তখন আমরা অর্থ করব যে সে হাঁটতে পারেনি, দুর্ঘটনাটার পরে সে আর হাঁটতে পারেনি। আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমি এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করার খুব কম সময় পাই, সেন্টেন্সটা কি হবে? এখানে আমরা বেয়ারলি ব্যবহার করব। আর যদি আমরা অর্থ করতে চাই না আমি সময় পাই না, তখন আমরা সেন্টেন্সে হার্ডলির ব্যবহার করব। যদি আমি বলি আই হার্ডলি গেট সাম টাইম টু ইউজ দিস অ্যাপ্লিকেশন, তাহলে কিন্তু সেন্টেন্সটা ভুল। কেন? কারণ এখানে আমরা সামের ব্যবহার করছি। আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স ছাড়া সামকে ব্যবহার করি না। আর যে সেন্টেন্সে আমরা হার্ডলিকে ব্যবহার করছি সেই সেন্টেন্সে আমরা সামকে ব্যবহার করব না, কারণ সেন্টেন্সটা একটা নেগেটিভ অর্থ বোঝাচ্ছে। এখানে আমরা বলবো আই হার্ডলি গেট টাইম টু ইউজ দিস অ্যাপ্লিকেশন। আই হার্ডলি গেট টাইম টু ইউজ দিস অ্যাপ্লিকেশন। দ্যাট মিনস আমি অ্যাপ্লিকেশনটা ব্যবহার করার সময় পাই না। তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে কোথায় আমরা হার্ডলিকে ব্যবহার করছি আর কোথায় আমরা বেয়ারলিকে ব্যবহার করছি। এবার যে কনফিউজিং ওয়ার্ড দুটো আমরা দেখবো সেটা হলো সে আর টেল। প্রচন্ড কনফিউজিং। যারা বিগিনার্স তাদের জন্য এই ওয়ার্ড দুটো প্রচন্ড কনফিউজিং।
কখন আমরা সের ব্যবহার করব আর কখন আমরা টেলের ব্যবহার করব। দেখো দুটোরই অর্থ হলো বলা, কিন্তু এই দুটো ওয়ার্ডের মধ্যে পার্থক্য হলো যখন আমরা সেন্টেন্সের সেকে ব্যবহার করি তখন আমরা ফোকাস করি ওয়ার্ডস এর উপরে, অর্থাৎ কথার উপরে, কিন্তু যখন আমরা টেলের ব্যবহার সেন্টেন্সে করি তখন আমরা ফোকাস করি পার্সনের উপরে, অর্থাৎ কার সাথে কথা বলা হচ্ছে। আমরা সব সময় টেলের পরে সরাসরি একটা পার্সনের ব্যবহার করি, কিন্তু কখনোই আমরা সেট ঠিক পরে কোনো পার্সনের ব্যবহার করি না। এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছিল, হি সেড সামথিং ইম্পর্ট্যান্ট, হি সেড সামথিং ইম্পর্ট্যান্ট। এই সেন্টেন্সটাকে খুব মন দিয়ে দেখো। যদি আমি বলি আমি তাকে কিছুই বলিনি, সেন্টেন্সটা কি হবে? I didn't say anything to him. I didn't say anything to him. এখানে আমরা তাহলে হিমের ব্যবহার কি করে করলাম? আমি একটু আগে বললাম সের পরে আমরা কখনোই পার্সনের ব্যবহার করি না। দেখো আমরা সেট ঠিক পরে অর্থাৎ সরাসরি আমরা কখনোই কোনো পার্সনের ব্যবহার সেন্টেন্সে করব না। দেখো আমরা সের ঠিক পরে কোনো পার্সনের ব্যবহার করতে পারি না, অর্থাৎ সে একটা ডিরেক্ট অবজেক্ট হিসেবে পার্সনকে তার পরে নিতে পারে না, কিন্তু আমরা টু এর পরে কোনো পার্সনের ব্যবহার সেন্টেন্সে করতেই পারি সে এর সঙ্গে। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমি তাকে কিছু বলেছিলাম, I said something to him. দেখো এখানে আমরা বলবো না I said anything to him. আমরা সব সময় অ্যাফার্মেটিভ সেন্টেন্সে সামকে ব্যবহার করি, তোমরা একটু আগে জেনেছো। তো I said something to him, কিন্তু এখানে এই সেন্টেন্সটাকে যদি আমরা নেগেটিভ করি, যদি আমি বলি আমি তাকে কিছু বলিনি, তাহলে সেন্টেন্সটা কি হবে? I didn't say anything to him. আমরা এখানে বলবো না I didn't say something to him, তাহলে কিন্তু সেন্টেন্সটা ভুল। এখানে আমরা এনিথিং এর ব্যবহার করব, কারণ এনিকে আমরা নেগেটিভ সেন্টেন্সে ব্যবহার করে থাকি, সামকে কখনোই আমরা নেগেটিভ সেন্টেন্সে ব্যবহার করব না। এবার আমরা দেখবো টেলের ব্যবহার। দেখো টেল এই ওয়ার্ডটা তার ঠিক পরে পার্সনকে নেয়, অর্থাৎ আমরা টেলের পরে একটা পার্সনের ব্যবহার করি, লিসনারের ব্যবহার করি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে আমাকে সত্যিটা বলেছিল, হি টোল্ড মি দ্য ট্রুথ, হি টোল্ড মি দ্য ট্রুথ। এখানে আমরা টেলের পরে ডিরেক্ট অবজেক্ট হিসেবে একটা পার্সনের ব্যবহার করেছি। তোমরা কখনো কখনো টেলের পরে ডিরেক্ট অবজেক্ট হিসেবে পার্সনের ব্যবহার নাও দেখতে পারো। যদি আমি বলি আমি তাকে সত্যিটা বলেছিলাম, সেটা কি হবে? I told him the truth. আমরা এটাও বলতে পারি I told the truth to him. I told the truth to him. আমরা যদি মাঝখানে একটা অবজেক্টকে নিয়ে আসি তারপরে আমরা অবশ্যই টু এর ব্যবহার করব। I told the truth to him. কিন্তু এটা খুব একটা ন্যাচারাল নয়। আমরা বেশিরভাগ ক্ষেত্রে বলে থাকি I told him the truth, কিন্তু গ্রামাটিক্যালি পরের সেন্টেন্সটাও সঠিক। দেখো সেন্টেন্সে আমরা যখন সেকে ব্যবহার করি তখন আমরা অর্থ করি কিছু বলা, অর্থাৎ কোনো কথা বলা, কিন্তু সেন্টেন্সে আমরা যখন টেলকে ব্যবহার করি তখন আমরা অর্থ করি কাউকে কোনো ইনফরমেশন দেওয়া। এবার আমরা দেখবো পরের দুটো কনফিউজিং ওয়ার্ড। এবার আমরা দেখবো ফিউ আর আ ফিউ এর মধ্যে কি পার্থক্য। আমরা প্রায় কনফিউজড হয়ে যাই, আর এই ওয়ার্ড দুটোর উপরে আমি আগেও অনেক ভিডিও তৈরি করেছি। দেখো সেন্টেন্সে আমরা আ ফিউ এর ব্যবহার একটা পজিটিভ অর্থে করে থাকি, অর্থাৎ কম আছে, অল্প আছে, কিন্তু যথেষ্ট আছে। অর্থাৎ আছে হ্যাঁ এর অর্থে আমরা সেন্টেন্সে আ ফিউ এর ব্যবহার করি, আর এটা সবসময় কাউন্টেবল নাউনের সাথেই ব্যবহৃত হয়। এক্সাম্পল দেখো, যদি আমি বলি এই শহরে আমার কয়েকজন বন্ধু আছে, কিন্তু আছে যা আছে যথেষ্ট, অর্থাৎ আমি পজিটিভ সেন্স বোঝাচ্ছি। সেন্টেন্সটা কি হবে? I have a few friends in the city. I have a few friends in the city. এবার তাহলে আমরা ফিউ এর ব্যবহার কখন করব? দেখো ফিউ এর ব্যবহার আমরা নেগেটিভ সেন্সে করে থাকি, অর্থাৎ যা আছে সেটা যথেষ্ট নয়, অর্থাৎ নেগেটিভ বোঝাতে আমরা সেন্টেন্সে ফিউকে ব্যবহার করে থাকি। যদি আমি বলি এই শহরে আমার খুব কম বন্ধু আছে, খুব অল্প বন্ধু আছে, I have few friends in this city. এখানে আমি অর্থ করছি এই শহরে আমার কোনো বন্ধুই নেই, অর্থাৎ হয়তো একজন আছে তার সাথে যোগাযোগই হয় না, এরকম অর্থে আমরা সেন্টেন্সে ফিউকে ব্যবহার করেছি, অর্থাৎ নেগেটিভ অর্থ প্রদান করছে। তো তোমরা বুঝতে পারলে আ ফিউ আর ফিউ এর মধ্যে কি পার্থক্য। ঠিক একইভাবে আমরা লিটল আর আ লিটল এর মধ্যে পার্থক্য করে থাকি, কিন্তু এখানে আ লিটল আর আ ফিউ এর মধ্যে পার্থক্যটা হলো আ ফিউকে আমরা কাউন্টেবল নাউনের সাথে ব্যবহার করি, আর আ লিটলকে আমরা সবসময় আনকাউন্টেবল নাউনের সাথে ব্যবহার করে থাকি। যদি আমি বলি সে অল্প ইংরেজি বলে, হি স্পিক্স আ লিটল ইংলিশ, যা বলে যথেষ্ট, অর্থাৎ এখানে আমরা যথেষ্টর অর্থ প্রদান করছি। যদি আমি বলি রাজনীতিতে তার খুব কম আগ্রহ আছে, হি হ্যাজ লিটল ইন্টারেস্ট ইন পলিটিক্স, হি হ্যাজ লিটল ইন্টারেস্ট ইন পলিটিক্স।
দেখো এখানে আমরা অর্থ করছি তার রাজনীতিতে কোনো ইন্টারেস্ট নেই, কোনো আগ্রহী নেই, এরকম অর্থে আমরা এখানে শুধু লিটলের ব্যবহার করলাম। আর যেহেতু ইন্টারেস্ট এই নাউনটাকে গোনা যায় না, আনকাউন্টেবল, সেহেতু এখানে আমরা লিটলের ব্যবহার করব, ফিউ এর ব্যবহার করব না। তো তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে এই দুটো স্ট্রাকচারকে আমরা কখন ব্যবহার করছি। তো এই ছিল কিছু কনফিউজিং স্ট্রাকচার, কিছু কনফিউজিং ওয়ার্ডস যেগুলোকে নিয়ে আমরা প্রায় কনফিউজড হয়ে থাকি। আমার মনে হয় আজকের পরে এই ওয়ার্ডগুলোর ব্যবহার নিয়ে, স্ট্রাকচারগুলোর ব্যবহার নিয়ে তোমরা আর কনফিউজড হবে না। তো প্রত্যেকটাকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করো, আর সেগুলোকে প্রতিদিনের কনভারসেশনে ইনক্লুড করো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করতে ভুলে যাও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.